আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 20। আজকে আলোচনা করব বাংলাদেশে রাজাকারের নাতিপুতিদের দিন শেষ কিভাবে, সে জিনিসটাই আসলে বোঝানোর জন্য এই এপিসোডটা করছি। আপনাদের মনে আছে 2024 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন সফর করে এসে সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন দুইজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এই বিষয়টা উঠে আসে। তখন তিনি একটু ক্ষোভের সাথে বলেছিলেন যে চাকরি কি আমরা মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা তাদের উত্তরাধিকারদের দিব, না রাজাকারদের উত্তরাধিকারদের দিব? এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটাকে নানান জায়গায় টেনে নিয়ে এসে, তখন যেহেতু ওই সময়ে অপপ্রচারকারীরা ইতিমধ্যে সাইবার স্পেসটা দখল করে ফেলেছিল, জুলাই সন্ত্রাসীদের পক্ষ হয়ে যারা বাংলাদেশ বিরোধী অপপ্রচার এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচারে অনেকটা না, পুরো আধিপত্য তখন ছিল এই সাইবার সন্ত্রাসীদের। ওই সময়ে এই কথাটাকে তারা এমনভাবে ব্যবহার করেছে যেন এইটা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অপরাধ করে ফেলেছিলেন। কিন্তু সত্য কথা হলো, কোনো রাষ্ট্র যদি যুদ্ধ করে স্বাধীন হয়, সেই রাষ্ট্রে যারা রাজাকার থাকে, রাজাকার মানে হলো সেই রাষ্ট্র যারা চায়নি, এমনকি সেই রাষ্ট্রের বিরুদ্ধে যারা সশস্ত্র সংগ্রাম করেছে যাতে সেই রাষ্ট্রটা হতে না পারে, সশস্ত্র সংগ্রাম করেছে, সেই রাষ্ট্র যাদের সাথে যুদ্ধ করছিল তাদের সাথে অস্ত্রশস্ত্র নিয়ে রাষ্ট্রের সেই নাগরিকদের বা স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে এই রাজাকার গোষ্ঠীটা যুদ্ধ করেছে এবং তারা পরাজিত হয়েছে। তারা 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছে। এরপরে আসলে কোনো ধরনের আর আবদার থাকে না। এই যে মানুষগুলো পরাজিত হয়েছে, তাদের সন্তান, তাদের নাতি বা পুতি যেটা বলা হয়, এদের সেই দেশে সরকারি চাকরি পাওয়া বা কোনো ধরনের চাকরি পাওয়ার আর কোনো অধিকার থাকে না। হ্যাঁ, অধিকার থাকে যদি তারা আত্মসমর্পণটাকে মেনে নেয়। অর্থাৎ যারা জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, সেই আত্মসমর্পণ মেনে নেওয়ার মানে কি? সেই আত্মসমর্পণ মেনে নেওয়ার অর্থ হতো যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, বাংলাদেশে যে 1972 সালে সংবিধান প্রণীত হয়েছে, তার অধীনে চলে আসা, সেটাই আত্মসমর্পণ, যে একেবারে আন্তরিকভাবে সেটা মেনে নিয়ে সেই রাষ্ট্রে বসবাস করা। সেই রাষ্ট্রে মেনে নেওয়ার প্রথম শর্তই ছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে সম্মান দেখানো, যে যিনি রাষ্ট্রটা আমাদের সৃষ্টি করে দিলেন অনেক কষ্ট করে, অনেক জীবনভর কষ্ট, তুলনাহীন পরিশ্রম, তুলনাহীন আত্মত্যাগ করে। সম্মান দেখানো তো দূরে থাকে, এরা 1971 সালের 16ই ডিসেম্বর যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয় লাভ হয়েছিল, সেটাই তারা পরবর্তীতে দেখা যায় যে তারা সেটা মানে না। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু এদেরকে সমাজে আত্মীকরণের জন্য তিনি বলেছিলেন যে সবাই আমরা বাঙালি, বাংলাদেশের নাগরিক হয়ে বসবাস করা শুরু করি। কিন্তু দেখা গেল যে ক্ষমার বদলাটা ক্ষমার উত্তরটা দিল ওরা সপরিবারে বঙ্গবন্ধুকে খুন করে। এরপরে তারা রাষ্ট্র দখল করলো। তারপরে অনেক কাহিনী আছে। আমরা যদি বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার নীতিটা দেখি, আমরা দেখি যে এদেরকে সবসময় সমাজে একীভূতকরণের, অর্থাৎ একটা ইনক্লুসিভ সমাজ রাষ্ট্র, এই স্বপ্নে কিন্তু বঙ্গবন্ধু এবং তার সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করেছিলেন। এবং আমরা যত এখনো দেখি যে, আমি আজকে আওয়ামী লীগ নেতা এবং আমাদের সবার প্রিয় খালিদ মাহমুদ চৌধুরীর সাথে এই বিষয়ে কথা বলছিলাম, তার দৃষ্টিভঙ্গিটাও দেখেন। তিনিও বলছেন যে আসলে এই বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনা দুজনেই কিন্তু এটা চান নাই যে এই রাজাকারের নাতিপুতিরা বাংলাদেশে চাকরি পাবে না। এটা তারা আন্তরিকভাবে চাইলে, বঙ্গবন্ধু চাইলে তো এটা সহজেই আসলে কার্যকর হতে পারত, কিন্তু বঙ্গবন্ধুও চাননি, শেখ হাসিনাও চাননি। এই যে না চাওয়া, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যে এই যে মানবিক মূল্যবোধ, যে তাদের যে মানুষের প্রতি ভালোবাসা, হোক স্বাধীনতা বিরোধী, হোক তারা অবুঝ ইত্যাদি, কিন্তু তারাও যেহেতু বাঙালি এবং বাংলাদেশের নাগরিক, তাদের সব অধিকার রক্ষায় কিন্তু তারা বঙ্গবন্ধু কন্যা সচেষ্ট ছিলেন। কিন্তু বিনিময়ে তারা শুধু তিনটা জিনিস পেয়েছেন। অপবাদ পেয়েছেন, অপবাদ হলে তো কথাই ছিল না, ঘৃণা পেয়েছেন, তারপরে বিষোদ্গার পেয়েছেন, অপপ্রচার পেয়েছেন। বঙ্গবন্ধু ভারতের দালাল, শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়া একজন পরিণত বয়সের প্রধানমন্ত্রী, তিনি ভারতের দাসী, তিনি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছেন। তিনি যদিও বাংলাদেশের সবচেয়ে পরহেজগার প্রধানমন্ত্রী, এমনকি বঙ্গবন্ধুর চেয়েও পরহেজগার, কিন্তু তিনি হিন্দু, তিনি মুশরিক, তিনি হিন্দুদের পূজা করেন। এই কথাগুলো তারা ছড়িয়েছে। এই যে দুইজন নেতার যে বাংলাদেশের তো স্থপতি বঙ্গবন্ধু, আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন করেছেন শেখ হাসিনা, কোনো কৃতজ্ঞতা বোধ তো নাই।
চরম গালি গালা যত ধরনের অপমানজনক কথাবার্তা আছে তারা সেটা বলেছে। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ইনক্লুসিভ সোসাইটির যে ধারণা সেটা থেকে কখনো ফিরে আসেননি। কিন্তু এখন কি হবে, 2024-এর যে জঙ্গি উত্থান হয়ে গেল এবং জঙ্গি উত্থানের পর জঙ্গি উত্থানকালে তারা যে প্রতারণা করলো, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে জঙ্গি উত্থানের পর বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে চড়ে সেখানে শুধু অপমান করেনি, ভাঙেনি, নানান ধরনের ওরা আবার সেই গালিগালাজ করেছে। গালিগালাজের সংস্কৃতি 2024-এর জুলাই জঙ্গি উত্থান নিয়ে এসেছে। আসলে গালিগালাজের সংস্কৃতি নিয়ে একটা আলাদা বক্তব্য রাখবো। আজকের বক্তব্যটা কিভাবে এই জঙ্গি শ্রেণীটা বাংলাদেশের সব অধিকার হারাতে যাচ্ছে সেটা নিয়ে। এখন দেখুন, জননেত্রী শেখ হাসিনা তো সেটা করবেন না, তিনি মরে যাবেন, তাদের হাতে জীবন দিয়ে দিবেন, তিনি কিন্তু তার নীতি থেকে সরে আসবেন না। এই যে একটা নীতি একটা মানুষের, এটা কিন্তু অনেক বেশি গভীর মানবিক চেতনা থেকে কিন্তু উদ্বুদ্ধ। আমরা এটা ভারতে দেখেছি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুনিদের কিন্তু এবং রাজীব গান্ধীর খুনিদের তাদের যে উত্তরাধিকাররা ছিলেন সেখানে রাজীব গান্ধীর সন্তানরা কিন্তু খুনিদের মাফ করে দিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনারও তিনিও কিন্তু এই মানবিক মূল্যবোধটা নিয়েই চলেন। কিন্তু দুঃখের বিষয়, জননেত্রী শেখ হাসিনার কোনো মানবিক মূল্যবোধ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শ্রেণী তারা স্বীকার করে না। তারা একটু বঙ্গবন্ধুর কথা স্বীকার করে। বঙ্গবন্ধু জহুর খানকে কারাগারে সিগারেট পাঠিয়েছিলেন, খানা পাঠিয়েছিলেন, মাসোয়ারা পাঠিয়েছিলেন, এগুলোর সুনাম করে। অর্থাৎ তাদেরকে কিছু করলে সেটা তারা সুনাম করে। তারা আরেকটা জিনিসের সুনাম করে যে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বলেছিলেন সৈন্য ফিরিয়ে নাও, উনি ফিরিয়ে নিয়েছে, এটা খুব সুনাম করে, যেহেতু সৈন্য ফিরিয়ে নিলে ওদের উপদ্রবটা সহজে প্রতিষ্ঠিত করা যায়, চালানো যায়। এইভাবে তারা বঙ্গবন্ধুকে সুনাম করে, কিন্তু শেখ হাসিনাকে কোনো কৃতিত্ব দিতে চায় না। অথচ শেখ হাসিনার বদান্যতায় কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তিটা বাংলাদেশে বেঁচে ছিল। তাদের শুধু বেঁচে থাকেনি, তাদের অর্থনৈতিক, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সব কিন্তু চলেছিল। শেখ হাসিনা কি চাইতেন? শেখ হাসিনা তাদের থেকে ন্যূনতম এক ধরনের আপনার সহাবস্থানের ফলে যতটুকু ছাড় দিতে হয় রাজনৈতিকভাবে সেই ছাড়টা চেয়েছিলেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে মুসলমানদের সম্মানে ইসলাম ধর্মের জন্য অনেক কিছু করেছেন, সেই মডেল মসজিদ থেকে সবকিছু। কিন্তু এই স্বাধীনতা গোষ্ঠীর অপপ্রচারের ফলে কিন্তু কোনোটাই কিন্তু শেখ হাসিনার কোনো গুণই কিন্তু স্বীকৃত হয়নি, অন্তত তাদের কাছে স্বীকৃত হয়নি। এখন দেখেন 24-এর জঙ্গি উত্থান কি করলো। 24-এর জঙ্গি উত্থান এই স্বাধীনতা বিরোধীদের সুস্পষ্টভাবে চিহ্নিত করে দিল, তা দেখিয়ে দিল যে এরা কোনোভাবেই শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পথে এরা যাবে না, এরা কোনোভাবেই বাংলাদেশের সমাজে একীভূত হবে না। এরা আবার হাত মিলিয়েছে আরেক সেকুলার এবং নাস্তিক গোষ্ঠী, যাকে আমি পাকিস্তানি সেকুলার নাস্তিক গোষ্ঠী বলি, তাদের সাথে। অর্থাৎ দুই মেরুর দুইটা গোষ্ঠী, একটা হলো ধর্মান্ধ গোষ্ঠী, আরেকটা হলো নাস্তিক এবং সেকুলার গোষ্ঠী। কিন্তু দুজনের একটা কমন এজেন্ডা আছে, সেই এজেন্ডাটা হলো যে তারা পাকিস্তান চায়, তারা কোনোভাবেই বাংলাদেশ চায় না। কেন পাকিস্তান চায়? কারণ হলো একসময় রাষ্ট্রটা পাকিস্তান এবং ভারত হিন্দু মুসলিম এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। তারা সেই মুসলমানের রাষ্ট্রে বসবাস করতে চায়, হোক সে নাস্তিক, হোক সে সেকুলার, হোক সে যাই, মানে তাদের ওই স্বপ্নটা, ওই স্বপ্নের থেকে তারা বের হয়ে আসতে পারেনি। এই জন্য তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না, বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না, মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারে না, তারা কোনো কিছু সহ্য করতে পারে না। এবং 2024-এর জঙ্গি উত্থানের পর শেখ হাসিনা বঙ্গবন্ধুর যেই নীতি যে তাদের সাথে বাংলাদেশে বসবাস করা, এটা আমরা আগেও জানতাম, কিন্তু এবার তারা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল যে সেই নীতিকে তারা কোনোভাবেই সম্মান করে না। তাদের নীতি হলো কোনোভাবেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের সাথে তারা বাস করবে না। এবং এইটা ধরে তারা কিন্তু আওয়ামী লীগ নিধন শুরু করেছিল, হিন্দু নিধন শুরু করেছিল, পরিপূর্ণভাবে নিধন করতে পারে নাই, কিন্তু সেই অত্যাচার এখনো চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। আমরা প্রতিদিনই দেখি যে নানান ধরনের অত্যাচার চলছে আওয়ামী লীগের উপর এবং সংখ্যালঘুদের উপর। চিন্তা করেন, এখানে কিন্তু সুস্পষ্ট একটা জনমত এখন গঠন হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যে নীতি ছিল যে এদের সাথে সহাবস্থান, তারা তো সেটা মানেনি। এবং এদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে উৎখাত করা জননেত্রী শেখ হাসিনা কিংবা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য অত্যন্ত সহজ ছিল। তারা কিন্তু ওই ক্লেদাক্ত ডিসিশনটা নিতে নেননি তার। কিন্তু এখন প্রকৃতি কিন্তু এই নির্ণয়টা করে দিয়েছে। যেভাবে তারা 2024-এর জঙ্গি উত্থানের পর যেভাবে চাতুর্যের সাথে উত্থানটা ঘটিয়েছে, যে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, কোটা তো আসলে ছিলই না, তারপরে ওরা এসে দেখা গেল সব চাকরি দিচ্ছে জামাত। মানে বাংলাদেশের 50% মানুষ কিন্তু এই চাকরি বন্টনের মধ্যে আর নাই। বৈষম্য দূরের জন্য কিছু করে নাই, নির্বাচনের জন্য কিছু করে নাই। এসব কথা আমি 100 বার বলেছি, এখানে আর ব্যাখ্যা দিয়ে বলছি না। অর্থাৎ পুরোপুরি প্রতারণার মাধ্যমে তারা রাষ্ট্রটা দখল করে দিয়ে দেখা গেল যে তাদের উদ্দেশ্য এই রাষ্ট্রের আর কিছুই না। এই রাষ্ট্র অর্থনৈতিকভাবে গোল্লায় যাক, সামাজিকভাবে গোল্লায় যাক, তরুণ শ্রেণী গোল্লায় যাক, এই রাষ্ট্রের পাসপোর্টের মূল্য না থাকুক, এই রাষ্ট্রের আন্তর্জাতিক অঙ্গনে এই রাষ্ট্রের কোনো গ্রহণযোগ্যতা না থাকুক, এই রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদী বলের অন্তর্ভুক্ত হোক কি কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত হোক, এবং মানুষের দুঃখ দুর্দশা কোথায় কি, এগুলো কোনোটার সাথে ওদের কোনো সংযোগ নাই। আজকে যে বাংলাদেশের এই যে লোডশেডিং থেকে শুরু করে দ্রব্য মূল্য,
মানুষের যে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, এসব নিয়ে তাদের কোনো চিন্তাও নাই। তাদের একমাত্র চিন্তা হলো মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করে ফেলতে হবে এবং কোনো না কোনোভাবে পাকিস্তানকে রিভাইভ করতে হবে অথবা পাকিস্তানের সাথে একীভূত হতে হবে। যেই জিনিসটা আমরা কখনো প্রচারণা করে এদের সম্পর্কে বুঝাতে পারতাম না বাংলাদেশের মানুষের কাছে, আমরা কখনো আর্জি জানিয়ে বঙ্গবন্ধু বা শেখ হাসিনাকে এই কঠোর ডিসিশন নিতে বাধ্য করতে পারতাম না, কিন্তু তারা নিজেরাই সেই ডিসিশন নিতে এখন বাংলাদেশের মানুষকে বাধ্য করেছে। আপনারা দেখবেন অদূর ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে এই যে রাজাকারের নাতিপুতি, যারা এই রাজাকারের নাতিপুতি শব্দটা দিয়ে এত বড় চাতুর্য করে ফেলেছে, সে কি চাতুর্য, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আবার পরের লাইনটা সলিমুল্লাহকে দিয়ে ব্যাখ্যা করিয়েছে কি না তারা তো রাজাকার না, তারা ওই কথাটাকে টিচ করেছে। সলিম এখন বলো তুমি, যখন তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের কাঁধে উঠে যায় তখন যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সব স্মৃতিচিহ্ন মুছে দেয় সলিম মিয়া, তখন কি তোমার ওই চাতুর্যের কথা ঠিক থাকে যে স্বৈরাচার বলেছে দেখে ওইটাকে টেনে ওইটা দিয়ে তারা নিজেরাই টিজ করেছে বা ওইটা দিয়ে মকারি করেছে বা কি বলবো তির্যক ভাবে বলেছে, এই কথা আর খাটে? কথা তো ওইটাই হয়ে যায় যে তারা সত্যি সত্যি রাজাকার এবং রাজাকারের নাতিপুতি। সলিম তুমি একটু বলো বাবা, যুক্তিটা দাও এখন তুমি, যে না তারা তো রাজাকারের নাতিপুতি না, তারা শেখ হাসিনা বলাতে খেপে গিয়ে বলেছে, সেটাই তারা মিন করেছে। কারণ পরের লাইনটা হলো কে বলেছে স্বৈরাচার। হে সলিম বলো তো বাবা, এখন তুমি মিথ্যা প্রতারক ধোঁকাবাজ হয়ে গেলে না সলিম, বদমাস। ওরা তো ঠিকই দেখিয়ে দিল যে ওরা একেবারে অত্যন্ত গভীরভাবে রাজাকারের নাতিপুতি, যারা এই স্লোগান দিয়েছে প্রত্যেকটা। যে স্লোগানটা শুনলে মানে কাউকে রাজাকারের নাতিপুতি বললে যার লজ্জায় গাল লাল হয়ে যাওয়া, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকার একটা বাংলাদেশ গড়তে পারতাম, যে কোনো শিশু কিশোর তরুণ তরুণী তো লজ্জায় গাল লাল হয়ে যাওয়া উচিত রাজাকারের নাতিপুতি কথাটা শুনলে। না, এরা বুক ফুলিয়ে কিন্তু এটা ঘোষণা করেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ফুয়াদ, শাহরিয়ার, নাসির উদ্দিন পাটোয়ারি, হাদি, মাসুদ, এইভাবে অসংখ্য রাজাকারের নাতিপুতিদের ওরা নামিয়ে দিয়েছে বুক ফুলিয়ে বলার জন্য যে না 16ই ডিসেম্বর 71 সালে তারা পরাজিত হয়েছে, শেখ মুজিব গাদ্দারি করেছে। না এগুলো আর কি বলবো মুখে, তাই না? সলিম তো এখন কোনো কথা বলে না, কারণ সলিম তো নিজেই এখন সেও তো এক পাকিস্তানি সেকুলার নাস্তিক। কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে 24শে জঙ্গি উত্থানের পর, যেই বর্বরতা, যেই পাশবিকতা, যেই অত্যাচার, সাথে সাথে যেই প্রতারণা ওরা দেখিয়েছে, সেটার মাধ্যমে তারা নিজেরাই নিজেদের অধিকারকে হরণ করেছে। এখন বঙ্গবন্ধু চাইতেন না বা শেখ হাসিনা চান কি না চান, এটার উপর আর আসলে এই রাজাকারের নাতিপুতিদের বাংলাদেশে চাকরি তো দূরে থাক, সকল ধরনের অধিকার যে গণমানুষের সিদ্ধান্তে বাস্তবায়িত হবে, এতে কি আপনি সন্দেহ করেন? আপনি যদি সন্দেহ করেন তাহলে আসলে আপনি 24শে যা ঘটে গেল এবং যা আগামীতে ঘটতে যাচ্ছে সেইটা আপনি ইতিহাসের আলোকে আপনি বুঝতে পারছেন না। আর যারা বুঝতে পারছেন তারা কিন্তু জানেন যে বাংলাদেশে রাজাকারের নাতিপুতিদের আর কোনো অধিকার থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার যে ঘটনা, তিনি দেশে ফিরলে কি হবে আর তিনি আদৌ ফিরবেন কি ফিরবেন না, এ নিয়ে আমার ব্যক্তিগত যে চিন্তা, এই চিন্তা আমি কিছুতেই দূর করতে পারছি না। আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটি মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়, এটা শেখ হাসিনা নন কিংবা তারেক জিয়া নন কিংবা বেগম জিয়া নন, প্রতিটি মানুষই তার মধ্যে একটা প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা থাকে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। আপনি চিন্তা করুন যে আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবে ক্ষমতা লাভ করার পর পৃথিবীতে খুব অল্প কয়জন লোক তারা তাদের যে শত্রু তাদেরকে ক্ষমা করে দিতে পেরেছিলেন। এর মধ্যে সবার আগে আসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর এর বাইরে রাজনীতিবিদদের মধ্যে ধরুন গাজী সালাউদ্দিনের যে ক্ষমার দৃষ্টান্ত ক্রুসেডারদের প্রতি, এটি এক অনন্য উদাহরণ। এর বাইরে যেটি হয় সেটি হলো রাজনীতিতে কখনোই কাউকে ক্ষমা করতে হয় না, কোনো অবস্থাতে ক্ষমা করতে হয় না। এবং যখন একটা মানুষ একবার ভুল করে, সে সেই ভুলটি দ্বিতীয়বার রাজনীতিতে কখনোই সে করতে চায় না, বা এটা রাজনীতিও সহ্য করতে পারে না। যেমন ধরুন তারেক রহমান সাহেব দেশে আসছেন, এসে তিনি বলার চেষ্টা করছেন যে তার সঙ্গে
যে আচরণ করা হয়েছে তার পরিবারের সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে, তিনি পুরো প্রতিশোধ নেবেন না। কিন্তু বাস্তবে কি তাই? আপনি গিয়ে দেখুন তো কী ঘটনা ঘটছে একের পর এক। আবার ধরুন উনি 2001 থেকে 2006 পর্যন্ত মূলত একটি ডিফ্যাক্টো সরকার পরিচালনা করেছেন। তার মা ক্ষমতায় ছিলেন, কিন্তু তার যে ক্ষমতার দাপট তার মায়ের চাইতে বেশি ছিল না কম ছিল, এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ওই সময়গুলোতে তার যে ভুল এবং ভ্রান্তিগুলো হয়েছে, এই জমানাতে এসে এর একটা সিঙ্গেল জিনিস বাদ পড়েছে, আপনি কোনো অবস্থায় দেখাতে পারবেন না। মনে হবে 2001 থেকে 2006 জনাব তারেক রহমান সাহেব যেমন ছিলেন এখনো ঠিক তেমনই আছেন। ওই সময়টাতে তার স্ত্রীর সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল, এবং আপনি ওই সময় দেখেন যে তার স্ত্রী এবং তার অনেকগুলো যুগল ছবি আছে। হি যে বিলাভড ফাদার, তার সন্তানকে তিনি স্নেহ করেন, তার সন্তানও তার সঙ্গে অনেক খুনসুটি করে। এবং জাইমা যখন খুব ছোট, তখন তাকে তিনি কোলে করে, কাঁধে করে, মাথায় করে তিনি বিভিন্ন ছবি তুলেছেন। ওই সম্পর্কটি তার এখনও অব্যাহত আছে। তার স্ত্রীর সঙ্গে যেহেতু উভয়েরই বয়স হয়েছে, এখন তারা একেবারে জীবনের প্রান্তসীমায়। নাও দে আর, মানে তার স্ত্রীর বয়স কত আমি জানি না, কিন্তু তার বয়স তো 62-63 বছর। অন অ্যাভারেজে আমাদের এই বয়সটিকে বলা হয় বৃদ্ধ। তো কাজে এই সময়টিতে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এটি বেড়ে যায় যে কোনো দম্পতির জীবনে, এবং সেটা তিনি প্রদর্শন করছেন। তিনি নম্র এবং ভদ্র আচরণ করছেন, যেটি সবাই মানে তিনি যখন রাগ হন কারোর সঙ্গে, তো তার রাগের যে মূর্তি বা সুরত এটি সবাই জানেন, তার আপনজন। আর তিনি যে সবার সঙ্গে কোমল ব্যবহার করেন, ভদ্র ব্যবহার করেন বেশিরভাগ মানুষের সঙ্গে, এটাও সবাই জানেন। তো কাজেই আমি তার মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। অন্যদিকে যেটা আছে, শেখ হাসিনার যে ক্যারেক্টারিস্টিক্স, আপনি যদি তার ক্যারেক্টারিস্টিক্স 1973-তে দেখেন, তার যারা আপনজন আছেন তাদের কাছে শুনে দেখবেন। আমি আজকের কাগজে যখন চাকরি করতাম, ঠিক সেই সময়টাতে তার স্বামী উনি নিয়মিত আসতেন, ডক্টর এম ওয়াজেদ। তিনি লিখতেন আজকের কাগজে, এবং আমার পাশের টেবিলে বসতেন ফরিদ কবির। তো কবি ফরিদ কবির মূলত ওই সম্পাদকীয় পৃষ্ঠাটা দেখতেন। তো যত লেখক আজকের কাগজের মাধ্যমে কিন্তু বাংলাদেশ একটা নতুন ডাইমেনশনের সম্পাদকীয় তৈরি হয়, যেটা বাইরের যারা কন্ট্রিবিউটার তারা এসে পত্রিকায় লেখা আরম্ভ করেন। এর আগ পর্যন্ত বিফোর আজকের কাগজ কেবলই মাত্র পত্রিকায় যারা চাকরি করতেন সহকারী সম্পাদক, তারাই পত্রিকার উপসম্পাদকীয় লিখতেন। তো সে কারণে আজকের কাগজ বাংলাদেশে একেবারে নতুন ধারার জাতীয় দৈনিকে, এই যে এখন আমরা যারা অনেকে সম্পাদকীয় লিখছি বা উপসম্পাদকীয় লিখছি, আমাদের শুরুটা হয়েছিল আজকের কাগজ দিয়ে। এবং সেখানে শেখ হাসিনার যে হাজব্যান্ড উনিও আসতেন। প্রচণ্ড আড্ডাবাজ, খোলামেলা টাইপের মানুষ, এমন কোনো কথা নেই, একটু খুঁচা দিলেই হলো। সে বাসর রাতের কাহিনী থেকে শুরু করে আর যা যা আছে একেবারে ফটাফট সব বলে দিতেন। তো বুঝতে পারেন যে শেখ হাসিনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা কিছু মানুষ যেভাবে জানি তার স্বামীর মাধ্যমে, তার স্বামী যদি সত্য কথা বলে থাকেন, তাহলে অন্য সবাই ঠিক আমাদের মতো নন। এর বাইরে ওনাকে ব্যক্তিগতভাবে দেখেছি, সহকর্মী রূপে 5টি বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি একই পার্লামেন্টের সংসদ সদস্য ছিলাম, সেখানে দেখেছি। ওনার কর্মী হিসেবে তাকে দেখেছি। আবার ওনার দল থেকে চলে গিয়ে আরেকটি দলে যোগদান করেছি 2018 সনে। এরপর ওনার ঘরের মানুষ বাইরে বের হয়ে গেলে ওনার রাগ কেমন হয়, ক্রোধ কেমন হয়, ঘৃণা কেমন হয়, সেটাও দেখার সুযোগ হয়েছে। কাজেই এই যে শেখ হাসিনার সম্পর্কে আমি কোনো অবস্থাতেই আমার আবেগ, আমার উদ্বেগ এবং আমার উৎকণ্ঠা এটা আমি বন্ধ করতে পারছি না। আমার কথা বাদ দেন, ওনার যারা একান্ত আপনজন, যেমন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, শেখ হেলাল, তারপর জনাব ওবায়দুল কাদের, সাবির হোসেন চৌধুরী, মানে যারা তার একসময় খুব কাছের মানুষ ছিলেন, ইনক্লুডিং মাহমুদুর রহমান মান্না। আবার এই মানুষগুলো
চলে গেছেন। সবাই সব কথা বলেননি, আবার অনেক অনেক কথা বলেছেন। তার মধ্যে সুরঞ্জিত সেনের সেই বিখ্যাত কথা যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এটা একটা মানে বিশাল রেকর্ড হয়ে আছে। তো এটা যে তার যে জিদ, শেখ হাসিনার যে জিদ, এই জিদকে স্বয়ং বঙ্গবন্ধু যাকে বলা হয় ভয় পেতেন, স্বয়ং বঙ্গবন্ধু ভয় পেতেন। তিনি বলতেন যে আমার এই মেয়েটা প্রচণ্ড জেদি। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, আসতে পারবেন কি পারবেন না, এটা 50-50 প্রকৃতির মধ্যে ধরেন। কিন্তু যদি তিনি এসে যান, যদি না আসেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি তিনি এসে যান তাহলে আমাদের কি হবে, আমাদের কার কি হবে? তার একান্ত মানে ঘনিষ্ঠজন। পরবর্তীতে তিনি মন্ত্রী হয়েছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, এখন প্রেসিডিয়াম মেম্বার আছেন। আমার পাশের বাসায় থাকতেন। বয়সে বড়, কিন্তু যেহেতু মানে মানুষের দুনিয়াতে একটা অবস্থা হলো যে আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায় তাহলে আপনার বয়সে যত বড় হোক, পদ পদবি যতই থাকুক না কেন, অর্থের কাছে মানুষ সবসময় মাথা নিচু করে রাখে। আমি যে নেতার কথা বলছি, হি ওয়াজ মাই লিডার, স্টুডেন্ট লিডার। কিন্তু যেহেতু আমি তখনই সেই সময়টাতে 97-98 সনে সেই লেক্সাস V8 গাড়ি চালাতাম, নিজের বাড়িতে থাকতাম ধানমন্ডিতে। তো যার জন্য আওয়ামী লীগের যাদের সঙ্গে আমার সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা আসলে সেই ছাত্র জীবনের সম্পর্কটায় থাকিনি, ওটাকে অনেকটা প্রফেশনাল সম্পর্ক হয়ে গিয়েছিল। এর কারণ হলো নেতাদের অনেক প্রয়োজনে অনেকে হয়তো টাকা চাইতেন, আমি অনেককে দিতাম। এর কারণে হয় কি যে আমার একটা অবস্থান গড়ে উঠেছিল। তো সেই দিক থেকে আমি সেই নেতাকে একদিন দেখা সকালবেলা দেখি একা একা হাসছে। তার মধ্যে কী ব্যাপার, 1/11-এর সময় রাজনীতি কি আর করবেন না? বলে না ভাইয়া, রাজনীতি করবো না। আমি একা মানুষ, আমার একটা না দুটো মেয়ে আছে, এরকম বললেন। আমার কোনো ছেলে ঠেলে নেই, এদেরকে নিয়ে আমি বাকি জীবন কাটাতে চাই, আর এদিকে তাকাবো না। আর তুমি তো জানো যে শেখ হাসিনা কী ধরনের প্রতিশোধ পরায়ণা মহিলা, উনি ইংরেজিতে ভিন্ডিকটিভ শব্দটি ব্যবহার করলেন। তো যা হোক, যেহেতু তারা রাজনীতি করেন, রাজনীতির এই কথাটা রাখতে পারেন। 11-এর পরে সরকার আসছে, তারা দলের সঙ্গে থাকছেন, পরবর্তীতে MP হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার এখন নিরাপদ জায়গাতে আছেন। তো এভাবে দলের মধ্যে, দলের ভিতরে, দলের বাইরে, মানে তার সম্পর্কে তার যার আপনজন, সে আপনজনরাই তাকে প্রচণ্ড ভয় পান। জামাতের অনেক লোকের সঙ্গে তার সম্পর্ক ছিল, বিএনপির অনেকের সঙ্গে তার সম্পর্ক ছিল, জাতীয় পার্টি, মানে তিনি তার ক্রোধের জায়গা থেকে, রাগের জায়গা থেকে, ঘৃণার জায়গা থেকে একজনকে এক চুল ছাড় দেননি। 2 নম্বর হলো যে তিনি যে বিষয়গুলো প্রতিশোধ নিতে চেয়েছেন, তার সুযোগ হওয়া মাত্র সেই প্রতিশোধের একটা সিঙ্গেল জায়গাতে তিনি ছাড় দেননি। এলো তার বাস্তবতা। এবং তিনি যেটা করতে চেয়েছেন, ভালো হোক মন্দ হোক, তিনি সেটা করেছেন। কাউকে ভালোবাসার দরকার, সে দুনিয়ার যত মানুষ খারাপ বলুক না কেন, তাকে তিনি স্নেহের যাকে বলে বন্ধনে আবদ্ধ রেখেছেন। একটা সময় আমাকে খুব স্নেহ করতেন, আমাকে স্নেহ করতেন, কিন্তু পুরো আওয়ামী লীগের সবাই, ইচ অ্যান্ড এভরিবডি ওয়াজ অ্যাগেনস্ট মি। তিনি মাঝে মধ্যে অবাক হয়ে যেতেন যে একটা বাচ্চা ছেলে নতুন MP হয়েছে, আওয়ামী লীগের সেই সৈয়দ আশরাফ সাহেব থেকে শুরু করে সবাই দল বেঁধে কেন এই ছেলেটার বিরোধিতা করছে। তিনি আরও আমার প্রতি তার যে স্নেহ, এটা আরও বাড়িয়ে দিলেন। শেষের দিকে যেটা হলো, সালমান সাহেবের সঙ্গে যে ঘটনা, ওটা একটা দুর্ঘটনা ছিল এবং ওটা আমি হ্যান্ডেল করতে পারিনি। আমি জেলে গিয়েছি, ইচ্ছা করলে আমি জেলে অ্যাভয়েড করতে পারতাম, কিন্তু বয়সে তরুণ ছিলাম। তো যার জন্য আমার কাছে মনে হয়েছে জেলে যাওয়া বা একটু ঘাড় টাড়ামি দেখানো। কিন্তু এখন বুঝতে পারি যে প্রধানমন্ত্রী হলেই আসলে সবাইকে সব জিনিস করা যায় না, সবাইকে ফেভার করা যায় না সব সময়টাতে। এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তখন তার একটা লিমিটেশন আছে, আবার এখন প্রধানমন্ত্রী হওয়ার পর তার অনেকগুলো লিমিটেশন রয়েছে। ফলে তিনি ইচ্ছা করলেই তার সঙ্গে কারো যে সম্পর্ক, সব সম্পর্ক তিনি ওন করতে পারবেন, সবাইকে ডাকতে পারবেন, সবাইকে অ্যাবজর্ব করতে পারবেন, এটা একেবারে অসম্ভব ব্যাপার। শেখ হাসিনার ক্ষেত্রেও এটা সম্ভব ছিল। ফলে আমার যে তার প্রতি কনসিডারেশন, যে সবসময় তিনি আমাকে রক্ষা করবেন, আমার পক্ষে করবেন, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আসলে ভুল ছিল। আমি কখনোই তার কাছে যাইনি, আমি চাইতাম যে তিনি আমাকে ডাকবেন। তো এনিওয়ে, যা হোক, এখন যেটা হলো যে তার এই যে প্রতিশোধ গ্রহণ করার যে ক্ষমতা, এটি প্রবল, এটি ব্যাপক।
এবং সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি কোনো অবস্থাতেই কাউকে কোনো উপকার করলে আর কাউকে কোনো বিষয় কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে ওটাও তিনি ভুলেন না। স্বয়ং এরশাদ সাহেব আমাকে একাধিকবার যখনই এরশাদ সাহেবের সাথে দেখা হতো উনি বললেন, হাতটা ধরে বলতেন, খুব স্নেহ করতেন, ও রনি, মানে শেখ হাসিনা নাম ধরে বলতেন যে ও এত খোঁটা দেয় কেন, কথায় কথায় আমাকে খোঁটা দেয়, এই আপনাকে এটা দিছি না এটা দিছি না, কথায় কথায় সবার সামনে লোকজনের সামনে খোঁটা দেয়। এরপরে এই যে ধরেন ওনার দলের যারা নেতাকর্মী আছেন, যাদেরকে যে কাজটি দিয়েছেন, উপকার করেছেন, একটা কন্ট্রাক্ট দিয়েছেন, তিনি কথায় কথায় তাদের সবাইকে একেবারে লোকজনের সামনে খোঁটা দিতেন, এটা করে দিছি না, এই তোকে এটা দিয়েছি না, তোকে এটা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো সেই শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন তাহলে তার সারা জীবনের সেই চরিত্র, তার সঙ্গে এই গত 2 বছরে যা কিছু হয়েছে, প্রতিটা জিনিস আপনি নিশ্চিত থাকেন তার যদি মতিভ্রম না হয়, ব্রেন যদি পুরো নষ্ট না হয়ে যায়, নিউরন যদি বেইমানি না করে, তাহলে তার যে প্রতিহিংসা অতীতের যে কোনো সময়ের চাইতে কয়েক গুণ বাড়বে। এবং এই জন্যই আমরা যারা তারা কাছে থেকে চিনি, আতঙ্কটা ওখানেই। এখন শিরোনামে আসি। প্রথম হলো যে আওয়ামী লীগের যারা অন্ধভক্ত, শেখ হাসিনাকে যারা জানেন, বিশ্বাস করেন এবং শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে যাদের ভাগ্য জড়িয়ে গেছে, এবং এখন এমন একটা জায়গাতে কোটি কোটি মানুষ পড়ে গেছে যে তারা ইচ্ছা করলেও জামাতে যোগদান করতে পারছে না, ইচ্ছা করলেও বিএনপিতে যোগদান করতে পারছে না। এই কারণে মামলা দিয়ে, মোকদ্দমে, বাড়ি ঘর লুট করে এমন একটা অবস্থা করে দেওয়া হয়েছে এদের সবাইকে প্যাক করে মেড ইন, যাকে বলা হয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের তৈরি সামগ্রী হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে। কোনো একটা উইন্ডো খুলে রাখা হয়নি, আইদার আওয়ামী লীগের রাজনীতি করবে অথবা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসবে, এনসিপিতে আসবে, জামাতে আসবে। এদের সংখ্যা 6 কোটি। এই লোকগুলোর স্ত্রী, পুত্র, সন্তান, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু প্রতিপক্ষ ব্যবহার করছে, কিন্তু তাদেরকে ওন করছে না। ফলে এই লোকগুলোর কাছে এখন শেখ হাসিনা অতীতের, অর্থাৎ তিনি যখন ক্ষমতায় ছিলেন অনেকের অভিমান ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, আর এখন বলছে যে না, আমার জীবনের বিনিময় হলো শেখ হাসিনা বাংলাদেশে আসুন। এই লোক হলো 100%, এরা শতভাগ শেখ হাসিনাকে চাচ্ছে বাংলাদেশে। দ্বিতীয় যে গ্রুপটি আছে, সেই গ্রুপটি ধরেন বিএনপি, জামাত, অন্য যারা আছেন, তাদের একটা বিরাট শ্রেণী যারা না না আসবে না, সবার সামনে বক্তব্য দিচ্ছে এটা ইম্পসিবল, এইভাবে কেউ আসছে নাকি, দুনিয়াতে এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি, এই ধরনের কথাবার্তা বলবে। কিন্তু রাতে যখন স্ত্রীর সঙ্গে আলোচনা করবে, সন্তান সন্ততির সঙ্গে আলোচনা করবে, ঠিক সেই সময়ে তার মনে হবে যে শেখ হাসিনার জমানাতে আসলে তার সঙ্গে কি করা হয়েছে, যদি আসে তাহলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এবং দেখবেন যে আজকে খুব সংগ্রামী বক্তব্য দিলেন অনেকে, কালকে আর সেই সংগ্রামী বক্তব্যটা দিচ্ছেন না, এবং কথা ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এই যে শেখ হাসিনার আশা নিয়ে যে ক্ষণে ক্ষণে যাদের ভাষা পরিবর্তন হচ্ছে, এদের সংখ্যা 50-50 যারা আছেন তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, বড় জোর 1 থেকে 1.5 কোটি লোক আছেন যারা এরকম 50-50 মনে করেন, আর 6 কোটি 100% মনে করেন। আর অন্যান্য যারা তরুণ আছেন, সেটা এনসিপির হোক, অন্যান্য যারা হোক, তারা যারা বক্তব্য দেননি, কিন্তু তাদের এই গত 2 বছরে যে কর্মকাণ্ড, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এবং রাষ্ট্রযন্ত্র এত শক্তিশালী, আপনি দেখেন কবে একজন মাজেদ বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, তাকে রাষ্ট্র খুঁজে বের করেছে, কবে মেজর মুজাফফর পালিয়ে গেছেন এবং জিয়াউর রহমানকে হত্যা করেছেন, এই রাষ্ট্র তাদেরকে খুঁজে বের করেছে। আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে যারা সেই অন্যায় করেছে, অবিচার করেছে, দুর্নীতি করেছে, লোপাট করেছে, তাদের এই যে দুদকের মাধ্যমে বলেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট বলেন, তাদের যে ইভেন শেখ হাসিনার সঙ্গে তিনি হেলিকপ্টারে উঠে, শেখ হাসিনা হেলিকপ্টারে উঠে কাদের সঙ্গে কথা বলেছেন, সেই ভয়েস রেকর্ডগুলো, একদম র ভয়েস রেকর্ডগুলো এখন যে ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, ট্রাইব্যুনালের হাতে আছে। এবং এগুলো শেখ হাসিনার যারা আপনজন তারা কিন্তু মুছে দিয়েছিলেন মূল হার্ড ডিস্ক থেকে, কিন্তু কী করে যেন প্রযুক্তির মাধ্যমে এই পুরো জিনিসগুলো রিকভারি করা হয়ে গেছে। ফলে এই রাষ্ট্রকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। ভবিষ্যতে যারা আসবে
তারা দেখবেন যে এই সরকারে যা করেছে গত 2 বছরে, মানে বিএনপি সরকার এবং ডক্টর ইউনূস সরকার, তার সঙ্গে এই যে আমরা সমাজে যারা বিভিন্ন লোকজন আছি, আমরা যে কাজগুলো করেছি, এইগুলো দেখবেন কিভাবে পাই করে আপনার সবাই আদায় করছে। এবং সেই দিক থেকে যেটা হলো যে এই যে এখন দেখেন আপনি প্রশাসন বলেন, মানে গত 2-4টি মাসে বিএনপি যেভাবে ব্যাপক পরিবর্তন করেছে। আবার ধরুন ডক্টর ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে 15 দিনের মধ্যে জামাত যে কাজগুলো করে ফেলেছে, তো ঠিক সেম কাজ জামাত যদি পারে, বিএনপি যদি পারে, আওয়ামী লীগ আরও কত সুন্দর করে পারতে পারে। ফলে কি হলো, তার যে এই আগমন, আশা, সেই আশা ফিরে আসা, তার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি, তার সঙ্গে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কে পুরো জিনিসগুলো এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে। আপনি ঘুরে ফিরে বারবার শুধু শেখ হাসিনা আসবেন কি আসবেন না, এর বাইরে যেতেও পারছেন না, যাওয়াও যাচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।